1887 সাল থেকে 2026 সাল 139 বছর সময়, এই দীর্ঘ সময় অস্ট্রেলিয়া ঘরের মাটিতে টেস্ট সিরিজ খেলেছে 110টি এবং তাতে একটি টেস্ট সিরিজেও তারা হোয়াইট ওয়াশ হয়নি। 139 বছরে 110টা মাল্টিপল টেস্টের সিরিজ খেলে অস্ট্রেলিয়া একটাতেও হোয়াইট ওয়াশ হয়নি। বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়া এখন ওইরকম একটা আশঙ্কায় দাঁড়িয়ে, বাংলাদেশ যে ইতিহাসের কোন সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে, ইতিহাসটাকে কিভাবে চ্যালেঞ্জ জানাচ্ছে, এই ছোট্ট একটা স্ট্যাটি তো তার প্রমাণ। ম্যাকাইতে শনিবার বাংলাদেশ সময় ভোর থেকে যে টেস্ট ম্যাচটা শুরু হচ্ছে, সেই ইতিহাসের হাতছানি নিয়ে নাজমুল হোসেন শান্তর দল যে মাঠে নামছেন, কোন 11 জন মাঠে নামবেন? ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন। এমনিতে প্রথম টেস্ট আমরা জিতেছি, এরকম ঐতিহাসিক জয় পেয়েছি, তারপরে সেকেন্ড টেস্টে কোন 11 জন থাকবেন এটা নিয়ে আলোচনার কি আছে? উইনিং কম্বিনেশন ধরে রাখা হবে। ওই যে 11 জন ইতিহাস তৈরি করেছেন তাদের সামনে আবার নতুন ইতিহাস তৈরির দায়িত্বটা দিয়ে দেওয়া হবে। কিন্তু এইখানে বড় একটা কিন্তু রয়েছে, কেননা ডারউইনে প্রথম যে টেস্ট হয়েছিল সেটার উইকেট কন্ডিশন এবং ম্যাকাইতে যে দ্বিতীয় টেস্ট সেটার উইকেট কন্ডিশন আলাদা। ডারউইনে প্রথম টেস্টের উইকেট কন্ডিশন ধরেন সাবকন্টিনেন্টের মতো, ধরেন বাংলাদেশের মতো অনেক বেশি ছিল, স্পেশালি কন্ডিশনটা গরম ছিল। ম্যাকাইতে দ্বিতীয় টেস্ট অনেক বেশি অস্ট্রেলীয় কন্ডিশন এবং উইকেটটাও অনেক বেশি অস্ট্রেলীয়, অনেক পেস থাকবে, অনেক বাউন্স থাকবে এবং সেখানে খেলতে পারলে অনেক রানও ইনফ্যাক্ট হবে। ফলে দ্বিতীয় টেস্টে বাংলাদেশে একাদশের সেই চেঞ্জ নিয়ে প্রবাবলি ভাবতে হচ্ছে, যদিও আমাদের কোচ ফিল সিমন্স বলেছেন যে উইনিং কম্বিনেশন ভাঙার তিনি খুব একটা পক্ষপাতী না, কিন্তু আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত আবার প্রেস কনফারেন্সে শেষ যে কথাগুলো বলেছেন সেটা চাইলে অনেক রকম মিনিং আপনি করতে পারেন। অস্ট্রেলিয়া 139 বছরে 110টা টেস্ট সিরিজ পরে ঘরের মাটিতে যে হোয়াইট ওয়াশ হওয়ার আশঙ্কার মুখোমুখি রয়েছে বাংলাদেশ, সেখানে কোন একাদশ নিয়ে খেলবে? আমি সেখানে 3টা ডিফারেন্ট কম্বিনেশন দেখতে পাচ্ছি। দেখা যাক শেষ পর্যন্ত যে বাংলাদেশ আসলে কোন কম্বিনেশনে এইখানটাতে খেলে। পরিবর্তন বোধ করি হবেই। কিভাবে? দেখেন, প্রথম টেস্টে আমরা খেলেছি একেবারে অ্যাবসলিউটলি 6-5 কম্বিনেশনে, বা আপনি হচ্ছে গিয়ে মেহেদী হাসান মিরাজ ট্রু অলরাউন্ডার সেভাবে যদি ধরেন তাহলে তো হচ্ছে গিয়ে আমাদের 7 জন ব্যাটসম্যান ছিল, কিন্তু ওইভাবে যদি 6-5 ধরি তার মধ্যে 5 জন বোলারের মধ্যেও এখানে 3 জন পেসার, 2 জন স্পিনার। আমরা সেকেন্ড টেস্টে যেই প্রশ্নের মুখোমুখি, আমি যদি ওইভাবে বলি যে নাম্বার 1 যেটা, সেটা আমাদের ব্যাটিং ডিপার্টমেন্টে কি চেঞ্জ হবে কিনা, এবং সেখানে 2টা সংশয়ের জায়গা রয়েছে। দেখেন, আমরা প্রথম টেস্টে 138 ওভার ব্যাটিং করেছি, 426 রান করেছি এক ইনিংসে, ফলে আমাদের এইখানটাতে আসলে চেঞ্জ হওয়ার খুব একটা কোনো কারণ ছিল না। কারণটা তৈরি হয়েছে ইনজুরি আশঙ্কার জন্য। মুশফিকুর রহিম অনুশীলনের সময় আঙ্গুলে ব্যথা পেয়েছেন, যদিও তার সেই ইনজুরিটা অনেকখানি সেরে গিয়েছে এবং আজকে তিনি নেটে ব্যাটিং করেছেন। এটা গতকালকে তিনি ব্যথা পেয়েছিলেন, ফলে মুশফিক খেলবেন সেটা ধরে নেওয়া যায়। যেই কনসার্নের জায়গাটা বেশি করে ব্যাটিং ডিপার্টমেন্টে, সেটা হচ্ছে তানজিদ হাসান তামিম। তিনি কি খেলবেন কি খেলবেন না, তার ঘাড়ে একটা স্টিফনেস রয়েছে এবং সেই কারণে গতকালকে তিনি অনুশীলন করেননি, আজকে অনুশীলন করেছেন। তবে আরো একটা স্ক্যান তার করানো হয়েছে, সেটার রিপোর্টটা এখনো আসেনি, ওইটার উপরে নির্ভর করছে তাকে আসলে খেলানো হবে কি হবে না। যদিও আজকে তিনিও আসলে অনুশীলন করেছেন। তানজিদ হাসান তামিম যদি, মুশফিকুর রহিম খেলবেন ফর শিওর আমার কাছে মনে হচ্ছে, বা যে খবর পেলাম তাতে তানজিদ হাসান তামিম যদি খেলতে না পারেন তার জায়গায় সৌম্য সরকার খেলবেন। তবে এখন পর্যন্ত আমাকে যদি বলেন, আমার কাছে মনে হচ্ছে না যে এই 2 জনের কেউ আসলে মিস করবেন, 2 জনেই আসলে এই টেস্টটা খেলবেন। ফলে আমাদের যেই এই ম্যাকাই টেস্টের ব্যাটিং লাইন আপটার ওইখানটাতেও সেই তানজিদ তামিম, সাদমান ইসলাম, মমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম এবং লিটন দাস, এই 6 জনই ওইভাবেই আসলে থাকছেন। এবার নাম্বার 2 কোয়েশ্চেন, বাংলাদেশ কোন কম্বিনেশনে খেলবে? প্রথম টেস্টে আমরা যেরকম 3 পেসার 2 স্পিনার নিয়ে খেলছি, এখানে কি তাই হবে, নাকি এখানে আমরা 4 পেসার 1 স্পিনার নিয়ে খেলবো? কেন 4 পেসারের আলোচনা আসছে ম্যাকের উইকেটের জন্য, ম্যাকের কন্ডিশনের জন্য, সেইটা অনেক বেশি পেস বান্ধব। ইনফ্যাক্ট অস্ট্রেলিয়ার টিমও কিন্তু তাদের ক্যাপ্টেন প্যাট কামিন্স বলেছিলেন যে তারাও হচ্ছে গিয়ে পেসার সংখ্যা এখানে বাড়াতে পারেন, যদিও পরে তারা যে একাদশটা ঘোষণা করেছে, অস্ট্রেলিয়া তো ম্যাচের আগের দিনই একাদশ ঘোষণা করে দেয় প্রথা অনুযায়ী, সেটা করেছে এবং সেইখানটাতে নাথান লায়ন টিকে গেছেন এবং তারা হচ্ছে গিয়ে ওই গত টেস্টের বোলিং অ্যাটাকটা নিয়ে খেলেছেন। ওই ম্যাট রেনশো শুধুমাত্র তাদের ওপেনার জ্যাক ওয়েদারল্যান্ড ওই একটা চেঞ্জই হয়েছে। এখন ওই উইকেট কন্ডিশনের কারণেই কিন্তু বাংলাদেশ, ভাই নাথান লায়ন হচ্ছে গিয়ে এরকম কন্ডিশন
কন্ডিশনে তিনি অভ্যস্ত, অনেক অনেক তার উইকেট রয়েছে, শত শত উইকেট তার ইনফ্যাক্ট রয়েছে অস্ট্রেলিয়ার কন্ডিশনে, ফলে তার হিসাবটা আলাদা। প্রথম টেস্টে তিনি ততটা ভালো করতে না পারলেও বাংলাদেশের জায়গাটা, এবং তিনি হচ্ছে গিয়ে একমাত্র স্পেশালিস্ট স্পিনার, বাংলাদেশের একাদশে তো দুইজন স্পেশালিস্ট স্পিনার, তো সেইখানে কি তাইজুল এবং মিরাজ দুইজনের একজনকে কমিয়ে আমরা ফোর্থ পেসার ইনক্লুড করব কি না, এটা একটা বড় প্রশ্নের জায়গা। আমাদের প্রথম টেস্টে যেই 3 পেসার খেলেছেন হাসান মাহমুদ, তাসকিন আহমেদ এবং ইবাদত হোসেন, এবং তাদের সঙ্গে শরীফুল ইসলাম যোগ হয়েছেন সেকেন্ড টেস্টের জন্য, এবং গত কয়েকদিনের অনুশীলনে শরীফুলকে নিয়ে যতটা মনোযোগ দেয়া হয়েছে সেই মনোযোগের প্রেক্ষাপটে আমাদের টিম ম্যানেজমেন্ট বলেন তার ব্যাটিং এর এতটা মানে বোলিং এ এতটা কনসেন্ট্রেট তাকে করতে দেখা গেছে, ব্যাটিংও এতটা সময় তাকে দিতে দেখা গেছে, ফলে শরীফুল সেকেন্ড টেস্টের একাদশে ইনক্লুড হবেন কিনা সেটা একটা প্রশ্ন। যদি আমরা ফোর্থ পেসার খেলাই সেই ক্ষেত্রে যেমন আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত বলেছেন 4 জন কেন, আমাদের তো 5 জন পেসার রয়েছেন, সবাই রেডি রয়েছেন। খালেদ আহমেদের কথা তিনি বলেছেন, কিন্তু খালেদ আসলে সিন থেকে বাইরে, তো আমার কাছে মনে হয় যে শরীফুলের ইস্যুটা এইখানটাতে রয়েছে। যদি শরীফুল এখানে ফোর্থ পেসার হিসেবে ইনক্লুড হন, আমরা যদি 4 পেসার খেলাই, তাহলে 2 স্পিনারের একজন বাদ পড়বেন। এখন প্রথম টেস্টটাতে যেই পারফরমেন্স মেহেদী হাসান মিরাজের, ব্যাটে বলেন বলেন স্পেশালি সেকেন্ড ইনিংসে তার ওই বোলিং 5 উইকেট নিয়েছেন, সো সেক্ষেত্রে বোলিংটাতে এগিয়ে গেছেন, তাইজুলের চেয়ে তাই মিরাজ এই জায়গাটাতে এগিয়ে রয়েছেন। যদি আমরা একজন স্পিনার খেলাই তাহলে মেহেদী হাসান মিরাজ খেলবেন, তাইজুল ইসলাম একাদশ থেকে বাদ পড়বেন। এটা হচ্ছে কি একটা কম্বিনেশন যে আমরা 4 জন পেসার একজন স্পিনার নিয়ে খেলালে এখানে শরীফুল ইনক্লুড হবেন, আর বাদ পড়ে যাচ্ছেন সেইখানটাতে তাইজুল ইসলাম। এখন নাম্বার 3 যে ইকুয়েশন সেটা হচ্ছে কি আমরা 3 পেসার 2 স্পিনার নিয়েই খেলালাম, কিন্তু সেই ক্ষেত্রে কি আমাদের কোনো পরিবর্তনের চান্স রয়েছে? স্পিন ডিপার্টমেন্টে তো আর পরিবর্তন হবে না, তাইজুল আর মিরাজই খেলবেন। পেস বোলিং ডিপার্টমেন্টে শরীফুল ইবাদতের জায়গায়, মানে এইখানটাতে তো অবশ্যই হাসান মাহমুদ তাসকিন এই 2 জন থাকবেনই, কিন্তু ইবাদত হোসেনের জায়গায় কি শরীফুল ইসলাম তাকে আসলে একাদশে ইনক্লুড করা হবে কিনা, এটা একটা বিগ কোয়েশ্চেন মার্ক, যে আমরা আসলে কোনভাবে এগোবো। দেখেন আমাদের ব্যাটিং ডিপার্টমেন্টের যে সংশয়ের জায়গাটা সেটা আসলে বেসিক্যালি ইনজুরি কনসার্ন, ওইটা নিয়ে কিন্তু টিম ম্যানেজমেন্টের আলাদা করে ভাবনার কিছু না। যদি মুশফিকুর রহিম ফিট, তানজিদ হাসান তামিম ফিট, সো আমরা ওই ব্যাটিং লাইন আপ নিয়ে এগোবো। কিন্তু বোলিং লাইন আপে টিম ম্যানেজমেন্টের ডিসিশন নেওয়ার রয়েছে, বোলিং লাইন আপে কোচ ফিল সিমন্স, ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর ডিসিশন নেওয়ার রয়েছে, কম্বিনেশনের ডিসিশন নেওয়ার রয়েছে, পার্সোনালের ডিসিশন নেওয়ার রয়েছে, যে না আমরা যে আসলে স্পিনার কমিয়ে পেসার বাড়াবো কিনা, অথবা ওই 3-2 ফর্মুলাতেও যদি আমরা এগোই তাহলেও কি আমরা আসলে এই জায়গাটাতে চেঞ্জ করবো কিনা পেস বোলিং ডিপার্টমেন্ট। আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে কি যে এই টেস্ট ম্যাচটাতে শরীফুল ইসলাম খেলবেন, সেইটা যেভাবেই হোক না কেন। বাংলাদেশ 4 জন পেসার নিয়েও খেলতে পারে, আবার বাংলাদেশ হচ্ছে গিয়ে 3 পেসার 2 স্পিনার নিয়েও যদি খেলে তাহলেও ইবাদতের জায়গায় এখানটাতে শরীফুল ইনক্লুড হবেন। দেখেন 4 পেসার নিয়ে খেলাটা যতটা মানে মনে হচ্ছে যে এটা একটা অসম্ভব ব্যাপার, আমার কাছে তা মনে হয় না। বাংলাদেশ এরকম ভাই আমাদের এখন শক্তির জায়গা হচ্ছে গিয়ে পেস বোলিং, এবং প্রথম টেস্টেও আমরা ধরেন হচ্ছে গিয়ে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া 10 উইকেটই আমাদের পেসাররা নিয়েছেন। মানে ইবাদত খারাপ বোলিং করেন নাই, তিনি বাদ পড়াটা মানে যে হচ্ছে গিয়ে যে তাকে বাদ দিতেই হবে আমি তা বলছি না, কম্বিনেশনের কারণে তিনি বাদ পড়তে পারেন। ফলে আমাদের যখন শক্তির জায়গা পেস বোলিংটা এখন স্পেশালি অ্যাওয়েতে, তখন তো আসলে আমরা 4 জন পেসার নিয়ে খেলতেই পারি। ফলে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ এইখানটাতে সেকেন্ড টেস্ট ম্যাচটাতে একাদশে শরীফুল ইসলাম ইনক্লুড হচ্ছেন বলেই আমার মনে হয়, এবং সেইটা হচ্ছে গিয়ে ফোর্থ পেসার হিসেবে হতে পারে, সেই ক্ষেত্রে তাইজুল বাদ পড়বেন, অথবা তিনি যদি থার্ড পেসার হিসেবে আসেন সেই ক্ষেত্রে ইবাদত হোসেন বাদ পড়বেন, তাইজুল এবং মিরাজ 2 জন স্পিনার আসলে থেকে যাবেন। সেকেন্ড টেস্টে অস্ট্রেলিয়া একাদশে একটাই পরিবর্তন করেছে তাদের ব্যাটিং এ, টপ অর্ডারে ম্যাট রেনশোকে এনেছে জ্যাক ওয়েদারের বদলে। আর সেকেন্ড টেস্টে বাংলাদেশের একাদশে আমি একটা পরিবর্তন দেখছি বোলিং ডিপার্টমেন্টে, সেটা শরীফুল ইসলাম ইনক্লুড হবেন ফোর্থ পেসার হিসেবে নাকি ইবাদতের বদলে থার্ড পেসার হিসেবে, এই প্রশ্নটাই কেবলমাত্র আমার কাছে মনে হয় অমীমাংসিত। আর বাংলাদেশ এই যে অস্ট্রেলিয়াকে 139 বছরে যারা 110টা হোম সিরিজ খেলেছে মাল্টিপল টেস্টের এবং কোনোটাতেই তারা হোয়াইট ওয়াশ হয়নি, তাদেরকে ওই রকম একটা বিব্রতকর রেকর্ডের সামনে যে বাংলাদেশ ফেলে দিতে পেরেছে, অস্ট্রেলিয়া প্রবলভাবে কামব্যাক করার চেষ্টা করবে, এটা যেমন সত্যি ঠিক তেমনি ভাবে সেই চেষ্টাতে ভুলভাল হওয়ার চান্সও বেশি থাকে বাংলাদেশের। তাই জয়ের সম্ভাবনাটা কিন্তু একেবারে উড়িয়ে দেন না রে ভাই। ডারউইনে যে ইতিহাস বাংলাদেশ তৈরি করেছে, ম্যাকাইতে তার পুনরাবৃত্তি সম্ভব, খুবই সম্ভব, আমার অন্তত সেটা মনে হয়। আপনার মতামতটা কি জানাতে পারেন?